প্রায় 650,000 ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বাট বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টপ নাও। গ্রামে গঞ্জেও কিন্তু দেখছি যে অলমোস্ট 50% ঢাকার বাইরে থেকে কাজ করে। 500 থেকে $550 মিলিয়ন শুধু ফর্মাল চ্যানেলে আসছে। 5 বিলিয়ন পর্যন্ত রেমিটেন্স এসছে বাংলাদেশে টোটাল ফর্মাল ইনফর্মাল চ্যানেলে। 2022 সালে যদি বলি ইট ওয়াজ অলমোস্ট 4 বিলিয়ন। আইটি ফ্রিল্যান্সার্সের ইনকামটা রিপ্যাট্রিয়েট বাংলাদেশে হয়েছে ফর্মাল এক বছরে। এটার কনসিস্টেন্সিটা খুব ভালো থাকে না। তার কারণ হচ্ছে পলিসিগুলো এখনো সেট করা আমাদের সম্পন্ন হয়নি। একজন ফ্রিল্যান্সার উনি ডলারটা রিসিভ করতে কোনো ব্যাংকে গেলেন, তাহলে আপনি কি কি তার কাছে চাইবেন? ব্যাংকের পর্যন্ত তো আসছেই না। বাংলাদেশে এখন অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার এক্সিস্টিং আছে হচ্ছে পেইনিয়ার। ই-ওয়ালেট করার ক্ষেত্রে কি তাকে কোনো ডকুমেন্টেশন শো করতে হয় কিনা? তাকে শুধু দিতে হবে তার আইডি এবং তার কি আইডি? ন্যাশনাল আইডি। এনি মার্কেট প্লেসে যে উনি কাজ করেন সেরকম একটা সার্টিফিকেট। এই কমিউনিটির সবচেয়ে বড় সমস্যা হয় আইডেন্টিফিকেশন। অতি সম্প্রতি আইসিটি মিনিস্ট্রি একটা প্ল্যাটফর্ম চালু করেছেন যেখানে কিনা আমাদের ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররা ক্যান রেজিস্টার এবং তারা একটা আইডেন্টিটি পাবে। বাংলাদেশ ব্যাংক একটা পলিসি ডিক্লেয়ার করেছে যে আইটি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররা 2.5% ইনসেন্টিভ পাবে, লাইক রেমিটেন্সরা যেরকম পায়। ওকে। দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আজকে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং মার্কেট নিয়ে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনারা জানেন যে বাংলাদেশে এই যে বিশ্বব্যাপী যে অনলাইন বাজারে কাজ করা ফ্রিল্যান্সিং যেটাকে আমরা বলছি সেটির কিন্তু একটি মার্কেট বাংলাদেশে তৈরি হয়েছে। তো এই যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের ইনকাম, ডলার ইনকামটা লিগ্যাল চ্যানেলে বাংলাদেশে কিভাবে আমরা আনতে পারি, কারণ তারা বিভিন্ন ধরনের, আমরা ফ্রিল্যান্সারদের সাথে কথা বলে দেখেছি যে ফাইন্যান্সিয়াল সার্ভিস পাওয়ার ক্ষেত্রে তারা অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করে এবং বড় একটি অংশ এখনও ফর্মাল চ্যানেলে তারা এই ইনকামটা আনতে পারছে না। তো সেইটা কিভাবে ফর্মাল চ্যানেলে আনা যায় এবং এই ফর্মাল চ্যানেলে যদি তারা টাকা নিয়ে আসে তাহলে তাদের সুবিধা কি হবে, এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে যে আমাদের যে ইন্টারন্যাশনাল ডিজিটাল ওয়ালেট লাইক পেপ্যাল, গুগল ওয়ালেট, ওয়াইজ এদেরকে বাংলাদেশে কিভাবে আনা যায় সেটা নিয়েও ব্যাংকিং সেক্টরের সঙ্গে কাজ করছে। ব্যাংক সেখানে কতটুকু এগিয়ে আছে, এবং একই সাথে এই ফ্রিল্যান্সিং মার্কেটটাকে নিয়ে সরকারেরও অনেক পরিকল্পনা আছে। যেহেতু সরকার রিসেন্টলি 700 কোটি টাকার একটি প্রজেক্ট নিয়েছে ফ্রিল্যান্সারদের, প্রায় 51,000 ফ্রিল্যান্সারদেরকে প্রশিক্ষণ দেবে, তা যারা এই বিশ্ববাজারে অনলাইন মার্কেটে তারা এই কাজ করতে পারবে, যেটাকে আমরা গিগ মার্কেট বলি, যেখানে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, ডেটা প্রসেসিং, এই ধরনের এগুলো সরকার তাদেরকে প্রশিক্ষণ দেবে সারা দেশব্যাপী। তো এটারও একটি ইম্প্যাক্ট আছে আমাদের মার্কেটে। এটি কিভাবে সরকার করবে সেই বিষয়টিও আজকে আমরা আলোচনা করব। তো ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো নিয়ে আসলে ব্যাংক কতটা তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারছে এবং কি কি ডিফিকাল্টিস আমরা ফেস করছি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যুক্ত আছেন ব্যাংক এশিয়ার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের হেড জি আরফিন। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ জুবু আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো অনেক দিন ধরে, আমি জানি যে আপনি ফ্রিল্যান্সিং এর এই ইস্যুটা নিয়ে কাজ করছেন, কিভাবে তাদের জন্য প্রোডাক্ট বানানো যায় বা কি ধরনের, কিভাবে এগুলো ফর্মালাইজ করা যায়। আপনি যদি প্রথম একটু শুরু করেন যে অ্যাজ এ ব্যাংকার আপনাদের অবজারভেশন কি আমাদের এই ফ্রিল্যান্সিং এর যে বাজারটা, এটা যারা ফ্রিল্যান্সিং করছে তারা কিভাবে পেমেন্ট নিচ্ছে, কিভাবে কাজটা হচ্ছে, এটা যদি একটু বলেন। প্রথমত যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আপা যে প্রশ্নটা করলেন সেখানে আমি বলবো যে প্রথমত বাংলাদেশে আইটি সার্ভিস এক্সপোর্ট খুবই সম্ভাবনাময় একটা বাজার বাংলাদেশের, এবং এখানে অনেক কিছু করার আছে।
আমরা যেটা অবজার্ভ করেছি অথবা বিশ্বাস করি, দেখেছি, সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন খুব ন্যাচারালি এই স্কিলটা ইনহেরিট করে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট এই সেক্টরে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু হিসাব আছে, এক্সিস্টিং প্রায় 650,000 ছেলে মেয়ে এই শিল্পের সাথে ইন্ডাস্ট্রিতে আছে, ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এখানে দুটো প্যারামিটারে ওরা কাজ করে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সার্ভিস এক্সপোর্টার, আইটি সার্ভিস এক্সপোর্টার, আরেকটা হচ্ছে স্টার্ট আপ, নতুন কোম্পানি অথবা ফার্ম। যারা একটু ভালো করছে তারা তাদেরকে শিফট করে ফার্মে নিয়ে যাচ্ছে, এই সেক্টরে কাজ করছে। প্রতি বছর আবার এখানে কিছু অ্যাড এবং ড্রপ করে, এটা আছে। প্রতি বছর কিছু ড্রপ করে, প্রতি বছর কিছু অ্যাড হয়, বাট কনস্ট্যান্ট একটা নাম্বার এই মার্কেটে আমাদের ডেটা এবং অ্যানালাইসিস যেটা আমরা দেখেছি, প্রায় 5 বছর 6 বছর ধরে একইভাবে ওরা কাজ করে যাচ্ছে। এটা একটা জায়গা। পৃথিবীব্যাপী প্রচুর সফটওয়্যার, এআই, ডাটাবেজ, ইউএক্স এইগুলো আমাদের পৃথিবীব্যাপী একটা প্রয়োজনের জায়গা আছে। সেই সফটওয়্যারগুলো, ডাটাবেসগুলো প্রকিউর করার জন্য একটা মার্কেট দরকার হয়। বাংলাদেশ সেই রকম একটা ইন্ডাস্ট্রি যেখান থেকে এগুলো প্রকিউর করা যেতে পারে। পৃথিবীর অন্যান্য দেশ আছে, শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বাট বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টপ নাও। এই জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। মানে আমি গ্রামে গঞ্জেও কিন্তু দেখছি যে অলমোস্ট 50% ঢাকার বাইরে থেকে কাজ করে। উত্তরবঙ্গে আমরা দেখেছি প্রচুর ছেলে মেয়ে, ইন্ডিভিজুয়াল ছেলে মেয়ে এই সেক্টরে কাজ করছে। সবচেয়ে বড় সুবিধাটা যেটা আমাদেরকে অনুধাবন করতে হবে, এখানে কিন্তু খুব বেশি কিছু লাগে না। যেটা লাগে ওদের যেটা সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট যদি আমরা বলি, ইটস ভেরি সিম্পল। একটা ভালো ল্যাপটপ আর খুব স্ট্রং একটা ইন্টারনেট লাইন। তাহলে আমাদের বেসিক জায়গা হচ্ছে এই জায়গাটাকে আমাদের এনশিওর করতে হবে। সেকেন্ড হচ্ছে পলিসি সাপোর্ট। আমাদেরকে পলিসি তৈরি করতে হবে। বাট খুবই আশার কথা, আমাদের সরকার এবং যারা পলিসি মেকার, বাংলাদেশ ব্যাংক, যারা ফাইন্যান্সিয়াল সার্ভিসেসটা এনশিওর করবে, তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং আমাদের জানা মতে এই ব্যাপারে অনেক কাজ হচ্ছে। অনেক কাজ হচ্ছে, কিন্তু আমরা খুব স্পেসিফিকভাবে যাব যে এই যে আমরা দেখি যে আপনি তো বললেন অনেক বড় একটি মার্কেট তৈরি হয়েছে এবং সামনের দিনে হবে। তারা এই পেমেন্টটা আসলে নেয়ার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে আমাদের কিন্তু ব্যাংকিং চ্যানেলে যেটা আসছে, এই আর্নিংসটা যেটি আসছে সেটি কিন্তু ডাবল হচ্ছে মার্কেট, বাট আসছে তার অর্ধেক। লাইক আমি যদি বলি 500 থেকে $550 মিলিয়ন শুধু ফর্মাল চ্যানেলে আসছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এটি প্রায় $1.5 বিলিয়ন মতো এই মার্কেট অপরচুনিটি আছে। এটা কেন ওরা এই ফ্রিল্যান্সাররা কেন ইনফর্মাল ভাবে আনছে? এখানে সমস্যাগুলো কি হচ্ছে? আপনি মানে খুব রাইটলি অ্যাড্রেস করেছেন। আমরা দেখেছি যেটা 5 বিলিয়ন পর্যন্ত রেমিটেন্স এসছে বাংলাদেশে, টোটাল ফর্মাল ইনফর্মাল চ্যানেলে। কোন সময় বলতে আপনি 5 বিলিয়নের কথা বলছেন? 2022 সালে যদি বলি, ইট ওয়াজ অলমোস্ট 4 বিলিয়ন প্লাস। 4 বিলিয়ন প্লাস কি? ইউএস ডলার রেমিটেন্স এসেছে আইটি ফ্রিল্যান্সার্সের ইনকামটা রিপ্যাট্রিয়েট বাংলাদেশে হয়েছে ফর্মাল এক বছরে। ওকে, বাট গ্র্যাজুয়ালি এইটা এরকম ছিল 2 বিলিয়ন, 2.5 বিলিয়ন, কিন্তু লাস্ট আপনি যেটা বললেন যে এটা আমি বাংলাদেশ ব্যাংকের, এখন এটা লাস্ট কিন্তু আমাদের এটা এখনো এখানে একটু বলে রেখে, আপনি যেহেতু বললেন যে এখনো পলিসি লেভেলে আছি, এই ডেটাটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক আলাদা করে করতে পারছে না যে আসলে কোনটা আইটি সার্ভিস। এটা আপনাকে আমি বলবো
এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় এটার প্যারামিটারটা ড্রপ করে বা উঠে খুব মানে ইনকনসিস্টেন্স, এটার কনসিস্টেন্সিটা খুব ভালো থাকে না। তার কারণ হচ্ছে আমরা যেটা বললাম যে পলিসিগুলো এখনও সেট করা আমাদের সম্পন্ন হয়নি, এখন আমরা করে উঠতে পারিনি। আমি বিশ্বাস করি যে গভর্নমেন্ট এবং আমাদের রেগুলেটরি অথরিটি ইজ ওয়ার্কিং হার্ড টু সেট এ পলিসি, বাট স্টিল যেটা হয় আমাদের এই কমিউনিটির সবচেয়ে বড় সমস্যা হয় আইডেন্টিফিকেশন। অতি সম্প্রতি আইসিটি মিনিস্ট্রি একটা প্ল্যাটফর্ম চালু করেছেন যেখানে কিনা আমাদের ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররা ক্যান রেজিস্টার এবং তারা একটা আইডেন্টিটি পাবে। বাট ওইটাই ইজ নট ফেয়ার এনাফ টু আপনার ওকে এনকারেজ করার জন্য, কারণ দেয়ার আর আদার প্যারামিটার্স ডিপেন্ড। আমি যদি সহজ করে বলি, ধরেন একজন মানুষ একজন ইয়াং একজন ফ্রিল্যান্সার, উনি ইনকাম করছেন, এখন উনি ডলারটা রিসিভ করতে কোনো ব্যাংকে গেলেন, যদি যান তাহলে আপনি কি কি তার কাছে চাইবেন? আচ্ছা আপা, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। মানে ব্যাংকে আসা তো পরে, কিন্তু ব্যাংকের পর্যন্ত তো আসছেই না। কারণ হচ্ছে উনি উনি এনকারেজড হচ্ছেন না প্রপার চ্যানেলে এটা আনার জন্য। কারণ ওনাকে সাপোর্ট করার মতো যথেষ্ট উইপেন্স আমাদের হাতে এখন পর্যন্ত নাই। ডকুমেন্টেশন আমরা চাই। তারপরে কিভাবে পেমেন্টটা নিচ্ছে? ওরা পেমেন্টটা নিচ্ছে, ওদের ইন্টারন্যাশনাল কার্ড থাকে বিভিন্ন চ্যানেলে, বেসিক্যালি কার্ড। যেটা হয় এই কাজগুলো হয় হচ্ছে একটা মার্কেট প্লেসের মাধ্যমে বেসিক্যালি, যেটা ক্রিপ্টো আমরা বলছি। হ্যাঁ, না এটা ক্রিপ্টো না, এটা হচ্ছে ই ওয়ালেট। ওকে, ই ওয়ালেট আমি কাইন্ড অফ পেপ্যালের মতো বলছি। পেপ্যাল বাংলাদেশে এখন এক্সিস্টিং অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার এক্সিস্টিং আছে হচ্ছে পেইনিয়ার। অফিসিয়ালি পেইনিয়ার পার্টনারিং করে এখন শুধু ব্যাংক এশিয়ার সাথে। ব্যাংক এশিয়ার না, পেওনিয়ার আরো আছে, পেওনিয়ার, কিন্তু এটা তো আউটগোয়িং না, শুধু ইনকামিং হতে পারে, ইনবাউন্ড হতে পারে। আউটগোয়িং এরও কিছু ফ্যাসিলিটি গভর্নমেন্ট বিকাশের সাথে আমি দেখেছি, ওদের অ্যাপে দেখেছি পেওনিয়ার আছে। অতি সম্প্রতি বিকাশ এবং ব্র্যাক এদের সাথে পেনিয়র অ্যাড হয়েছে। ওকে, তাহলে এখানে তারা আমার কি করে? একমাত্র চ্যানেল হচ্ছে যদি আমি অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, যেটার মাধ্যমে কিনা এই আইটি সার্ভিস এক্সপোর্টাররা তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসবে, রিপ্যাট্রিয়েট করবে। তার একমাত্র চ্যানেল হচ্ছে যদি আমরা বলি ওপিজিএসপির, সেটা হচ্ছে আমাদের পেনিয়র। এখন আমরা খুব আগ্রহ নিয়ে এবং কাজ করছি পেপ্যালের সাথে আমাদের গভর্নমেন্ট লেভেল এবং আমরা ইন্ডিভিজুয়াল কিছু ব্যাংক, আমরা উই আর কিপিং কন্ট্যাক্ট উইথ পেপ্যাল। আমরা সবাই জানি পেপ্যাল হচ্ছে সর্ববৃহৎ অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, এবং যারা মার্কেট প্লেস আছে যাদের মাধ্যমে কাজটা আসলে প্রকিউর হয়, লাইক আপওয়ার্ক, ফাইবার, এদের সবাই কিন্তু তারা ইন্টারেস্টেড থ্রু পেপ্যাল। পেনিয়ারও তাদের সাথে কাজ করে পেপ্যাল। সো পেপ্যালকে অনবোর্ড করাটাও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা গভর্নমেন্ট ফেস করছেন, গভর্নমেন্ট চেষ্টা করছেন ওভারকাম করার জন্য। আমরা ব্যাংকরাও, আমি যদি পার্সোনালি বলি, আমার সাথে আই হ্যাভ এ ভেরি গুড কন্ট্যাক্ট উইথ পেপ্যাল। আমি পেপ্যালের সাথে, কিন্তু পেপ্যাল তো অনেক বছর ধরে আমরা 2013 সাল থেকে আনার চেষ্টা করছি। অ্যাজ আ ব্যাংকার আপনার কাছে কি মনে হয়, ওখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা পেপ্যালের ওদের কিছু, ওরা কমপ্লায়েন্স ইস্যুতে কিছুটা নোট ডাউন করেছে হয়তো, আমার কাছে মনে হয়েছে। আমরা যেটা শুনতে পাই বা জানি যে আমরা আউটগোয়িং এর ক্ষেত্রে, ইনকামিং এ আমরা অনেক বেশি ফ্লেক্সিবল, কিন্তু আউটগোয়িং এর ক্ষেত্রে অনেক বেশি। পেপ্যালের আগ্রহ আউটগোয়িংটাও ওপেন হোক। সো সেই জায়গায়ও পলিসি করতে হবে। কিছু আউটগোয়িং কিন্তু বাংলাদেশ রিসেন্টলি অ্যালাউ করেছে। আমরা যদি লাস্ট সার্কুলার, যেটা আমি আপনাকে যদি বলি, লাস্ট সার্কুলারটা হচ্ছে এফইবিডি সার্কুলার 1, এফইবিডি 1 থেকে রিসেন্টলি হয়েছে সার্কুলারটা। সেই সার্কুলারে তারা কি বলেছে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট? হ্যাঁ, সেইখানে কিন্তু আপনার ই কমার্স,
পেমেন্ট কিছুটা অ্যালাউ করেছে, $5,000 পর্যন্ত। $5,000 পর্যন্ত $5,000 নাকি $300 না, পর্যন্ত? $300 হচ্ছে আপনি যদি অনলাইনে কেনাকাটা। আর যদি আপনি আপনার প্রকিউরমেন্ট অন্য কিছু যান, আপনার ই ওয়ালেট থেকে খরচ করেন, সেই ক্ষেত্রে আপনি খরচ করতে পারবেন। একটা সহজীকরণ হয়েছে, কিন্তু এইখানে যেটা হয়, আমি মানে আমাদের অবজারভেশন বা আমরা যেটা লক্ষ্য করেছি, এই অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যখন আপনি আপনার অর্জিত বৈদেশিক মুদ্রাটা দেশে নিয়ে আসবেন, প্রথমে এই অর্জনটা অনবোর্ড হয় একটা ই ওয়ালেটে। তারা পেমেন্ট করে, বায়াররা ওখানে ওই পেমেন্ট যে দেয়। পেমেন্টটা আসে হচ্ছে আপনার এই আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে। এখানে একটু একটু খুব সুন্দর একটা আর কি ই টেন্ডারিং পলিসি, অনেকটা ই টেন্ডারিং। কি হয়, আপওয়ার্ক, ফাইবার, freelancer.com যারা বড় বড় মার্কেট প্লেস আছে বা আরও মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে যাদের রিকোয়ারমেন্ট, তারা মার্কেট প্লেসে বলে আমার এই সফটওয়্যারটা বা এই সার্ভিসটা আমার দরকার। ওরা ডাইরেক্ট যিনি প্রকিউর করে অথবা যিনি সফটওয়্যার বানাচ্ছেন তার সাথে যোগাযোগ করে না, ওরা করে মার্কেট প্লেসে। আর যিনি এটা প্রডিউস করেন তিনিও মার্কেট প্লেসে দেখেন যে এই কাজটা আছে, কাজটা নেন মার্কেট প্লেস থেকে। আর যিনি সফটওয়্যারটা কিনছেন অথবা প্রকিউর নিচ্ছেন, উনিও পেমেন্টটা দিয়ে দেন মার্কেট প্লেসে। মার্কেট প্লেস পেমেন্টটা প্রসেস করে থ্রু আপনার পেপ্যাল অথবা পেইনিয়রের মাধ্যমে। তাহলে আমি পেমেন্টটা পাওয়ার স্বার্থে কি করি, আমি পেইনিয়র অথবা পেপ্যাল, ওপিজিএসপি যদি আমরা বলি, আমি নাম না বললে ওপিজিএসপি, অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, তাদের ই ওয়ালেটে আমি একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট করি, যিনি এই সার্ভিসটা সেল করছেন, ভার্চুয়াল অ্যাকাউন্ট করি। ওই ভার্চুয়াল অ্যাকাউন্টে মার্কেট প্লেসরা তার টাকাটা বা ডলারটা দিয়ে দেয়, সে $5,000 দিয়ে দিল। এখন এটা কিন্তু এখনো স্টিল আপনার ক্রস বর্ডার রয়ে গেল, আমাদের বর্ডারের বাইরে। আমরা যেটা করেছি, এই যে পেপ্যাল অথবা পেইনিয়র, আমরা পেইনিয়রের সাথে একটা উই কাম অন অ্যান এগ্রিমেন্ট যে আমার এই ছেলেটা তো, এই মেয়েটা বাংলাদেশে বসে আছে, ওর এই যে তোমার এখানে $5,000 লাগলো ই ওয়ালেটে, ইট নিডেড টু বি ট্রান্সফার্ড ঢাকা অর পার্শিয়ালি ট্রান্সফার, সো লেটস কাম অন অ্যান অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টটাই আমরা করে দিয়েছি, সহজ করে দিয়েছি। এখন যেটা হয় যে আমাদের সিস্টেমের সাথে আমরা পেইনিয়রকে অ্যাড করে নিয়েছি। সো এবং একজন ফ্রিল্যান্সার যেটা করতে পারছেন, উনি ওনার ল্যাপটপে বসে, পেইনিয়রে কি এখন ডাইরেক্টলি ডলার ঢুকছে নাকি সেটা আসলে টাকা ঢুকছে? ডলার ঢুকছে। খুবই সুন্দর এইটা যে প্রসেসটা, ইট ইজ আমরা চেষ্টা করছি এটা জানানোর জন্য এই কমিউনিটিকে ভালোভাবে। আমি আপনাকে বলবো, আমি লেটার অন যে আমরা কি ইনিশিয়েটিভ নিয়েছি। প্রসেসটা হচ্ছে, উনি $5,000 ওখানে রাখলেন, এখন উনি $1,000 বাংলাদেশে আনবেন। হি নিড নট টু কাম, হি অর শি নিড নট টু কাম টু ব্যাংক। উনি ওনার ল্যাপটপে ঢুকবেন, অনলাইনে উনি ওনার ই ওয়ালেটে ঢুকবেন। ই ওয়ালেটে ঢুকলেই ট্রান্সফার অপশন দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে ব্যাংক এশিয়া, উনি বলবেন, রেট দেওয়া আছে, সেই রেট অনুযায়ী উনি $500 উনি এনক্যাশ করে নিয়ে নেবেন। $500 অনবোর্ড হয়ে যাবে ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে। কাস্টমার ওয়ালেট করার ক্ষেত্রে কি তাকে কোনো ডকুমেন্টেশন শো করতে হয় কিনা? এটা খুবই সিম্পল প্রসেস। তাকে শুধু দিতে হবে তার আইডি এবং তার কি আইডি, ন্যাশনাল আইডি এবং আপওয়ার্ক অথবা এনি মার্কেট প্লেসে যে উনি কাজ করেন সেরকম একটা সার্টিফিকেশন। সেই সার্টিফিকেশন তো সব সময় সব কাজে থাকে না, যেটা ওরা বলছে যে অনেকেই সাব কন্ট্রাক্ট নিচ্ছে, অনেকে ইনফর্মালি আলোচনা করে ছোট ছোট প্রমোশনাল ওয়ার্কগুলো করছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে? সেগুলো যখন ফান্ডটা আনেন তখন মূলত এই কাগজগুলো এটা দরকার হয়, কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে, ই ওয়ালেট করতে কিন্তু এটার দরকার হচ্ছে না। ই ওয়ালেট করতে নর্মাল আমাদের যে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস, সেই প্রসেসে শুধু উনি অনলাইনে ওনার ডকুমেন্ট দ্যাট ইজ পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি, এটা সাবমিট করে দিবেন,
ওনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। কিন্তু যখন উনি টাকাটা নিয়ে আসবেন, যখন উনি টাকাটা আনবেন সেইখানেও ডিক্লারেশন যদি থাকে যে এইটা, কারণ ওইখানে সিস্টেম আছে টাকাটা কোথা থেকে এসছে। ব্যাংক যখন আমরা স্পেশালি যখন প্রকিউর করি বা পেমেন্টটা যখন আমরা চ্যানেল করি, তখন আমরা দেখতে পারি যে ওনার ওয়ালেটে আপওয়ার্ক টাকাটা ক্রেডিট করেছেন। ওকে, সো এটা ফার্দার ডকুমেন্টেশন আর দরকার হয় না, এটা দরকার হবেও না। সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যে গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক একটা পলিসি ডিক্লেয়ার করেছে যে আইটি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররা 2.5% ইনসেন্টিভ পাবে। এখন লাইক রেমিটেন্সরা যেরকম পায়। ওকে, এই ইনসেন্টিভ পাওয়ার জন্য ওনারা কিছু প্যারামিটার করে দিয়েছেন। আচ্ছা, ওই প্যারামিটারের ডকুমেন্টগুলো প্রকিউর করাটা খুব ডিফিকাল্ট, এখনো একটু জটিল বলবো। ওকে, হাউএভার আমরা কাজ করছি খুব নিবিড়ভাবে। সো ওই ডকুমেন্টেশন যেগুলো ওই ইনসেন্টিভ নেয়ার জন্য দরকার, সেগুলো যখন কেউ দিতে পারছে না, বা আমি এরকম অনেকের সাথেও কথা বলেছি, বিভিন্ন খুলনা ডিভিশন বলেন বা আরও মানে বিভিন্ন ইয়েতে রংপুর ডিভিশন বলেন, সেখানে তারা বলছে তারা হয়তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা বলে, বা নোয়াখালীতে আমরা একজনের সাথে কথা বলেছি, হোয়াটসঅ্যাপে শুধু কথা বলে সে কাজ নিচ্ছে। তো সে আপনাকে কি ডকুমেন্ট দেবে, কিভাবে প্রমাণ করবে সে ফ্রিল্যান্সার? এইখানে খুবই সহজ। তখন তার তারা তো বলছে ইনফর্মালি টাকাটা নেওয়া আমার জন্য অনেক বেশি ইজি, সেটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, এই যে ইনফর্মালি যেটা হয়, ওনার ক্রেডিট কার্ড থাকে, বিভিন্ন ক্রেডিট কার্ডে ওরা ক্রেডিট করে দেয়। ক্রেডিট কার্ড কিভাবে থাকবে? এটা তো আমার লোকাল ব্যাংকের ক্রেডিট কার্ড হতে হবে। ক্রেডিট কার্ডে তো আসলে ওই একই হলো, ব্যাংক জানতে পারছে যে টাকা এখানে। ক্রেডিট কার্ডে যে হয়, ক্রেডিট কার্ডে তো ডলারটা কিন্তু যদি আপনার ক্রেডিট কার্ডে হয় টাকা ট্রান্সফার হয়, এইখানে সমস্যা হচ্ছে ক্রেডিট কার্ডে টাকা ট্রান্সফার হয়, ডলারটা ক্রস বর্ডারে রয়ে যায়, যার জন্য ডলারটা ঢুকছে না, এই হিসাবটা থাকছে না। এইটারও কিন্তু আমরা একটা সলিউশন বের করেছি, আমরা চেষ্টা করছি এইটাকেও এখন পপুলার করে নিয়ে আসার জন্য। আমরা মাস্টার কার্ডের সাথে একটা প্রোডাক্ট তৈরি করেছি, আমরা নাম দিয়েছি স্বাধীন কার্ড ফ্রিল্যান্সারদের জন্য। মাস্টার কার্ড, ব্যাংক এশিয়া এবং বেসিস আমরা জয়েন্ট কোলাবোরেশনে একটা কার্ড চালু করেছি। এই কার্ডটা কিন্তু ইআরকিউ অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার হবে। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ফ্যাসিলিটিস কিন্তু আছে, সেটা হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার্স অর ফার্ম তারা যদি ডলার অথবা ফরেন কারেন্সি রিপ্যাট্রিয়েট করে, ওনারা কিন্তু রিটেনশন কোটা অ্যাকাউন্টের ফ্যাসিলিটি পাবে, একটা পোর্শন অফ ওনাদের আর্নিং। অর্থাৎ তাদের যে বাইরের অ্যাকাউন্টটা তারা হোল্ড করছে, সেখানে সে কিছু টাকা রেখে দিতে পারবে না, বাংলাদেশে রেখে দিতে পারবে ডলারে। মানে উনি $1000 বাংলাদেশে অনবোর্ড করলেন, উনি $1000 থেকে অর্ধেক ডলার উনি পারবেন ইআরকিউ অ্যাকাউন্টে ফরেন কারেন্সি ফর্মে রেখে দেওয়ার জন্য। এইটা হচ্ছে ওনার ফ্যাসিলিটি। আমরা এটা কেন গভর্নমেন্ট উৎসাহিত করছে এই কারণে যে আমি যেটা বললাম যে ওয়ালেটে ডলারটা রয়ে যাচ্ছে, ওয়ালেটে যখন ফরেন কারেন্সিটা রয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আমার বুকে অ্যাকাউন্টিংয়ে হিট করছে না। সো উনি যেন উৎসাহিত হন যে ওয়ালেট থেকে ইআরকিউতে নিয়ে আসতে, অ্যান্ড ইআরকিউ যদি রাখতে পারে তাহলে ইআরকিউতে বিভিন্ন ফ্যাসিলিটি আছে। ইআরকিউ অ্যাকাউন্টে উনি এটা ফ্রিলি ট্রান্সফার করতে পারবেন, অন্যান্য কেনাকাটা করতে পারবেন, বিদেশ সফরের সময় ওনার ক্রেডিট কার্ডের সাথে অ্যাড করতে পারবেন। সো এই ফ্যাসিলিটিগুলো বাইরে তার যদি বিজনেস পারপাস কোনো খরচের জন্য পাঠাইতে হয়, উনি পাঠাতে পারবেন, সব ইআরকিউ থেকে করতে পারবেন। সো এই ফ্যাসিলিটিটা কিন্তু অনবোর্ড আছে এখন পর্যন্ত। সো বাট আমি যেটা বললাম যে এখানে কয়েকটা ধাপ আছে। একটা হচ্ছে তাকে জানানো যে তোমার জন্য কি ফ্যাসিলিটিস আছে। হ্যাঁ, ওইখানে আপনি আরেকটা জিনিস বলছিলেন যে 2.5% ইনসেন্টিভ দেওয়া আছে, ওই ডকুমেন্টেশন না থাকার কারণে বেশিরভাগ ফ্রিল্যান্সার সেটা রেজিস্ট্রেশনই করে না যে এইটা, বা ডিক্লেয়ার করে না যে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। একটা গ্রুপ করছে কি, ওইটাকে রেমিটেন্স হিসেবে নিয়ে আসতেছে। আইটি সার্ভিস এক্সপোর্টের যে
মানে চ্যানেল, ওপিজিএসপি চ্যানেলটা সে ইউজ করছে না। সে কি করছে, বিভিন্ন যে এক্সচেঞ্জ হাউস আছে, এক্সচেঞ্জ হাউসের চ্যানেল নিয়ে আসতেছে, ব্যাংকগুলোর মাধ্যমে আনতেছে। ওকে, এই ডলারটা বাংলাদেশের ফরেন কারেন্সিতে হিট করতেছে, রিসিভ পেমেন্টে হিট করছে, কিন্তু আমার প্রপার জায়গায় অ্যাকাউন্টিংটা হচ্ছে না, যে এইটা যে আইটি ফ্রিল্যান্সার্সের এগেইনস্টে আমার এই আর্নিংটা, এইটা আর আমরা আইডেন্টিফাই করতে পারছি। আইডেন্টিফাই করতে না পারলে আমরা মার্কেটটা কত বড় এবং সেটা জানতে পলিসি পারছি না। মেকিংটা হচ্ছে না ঠিকমতো। ওকে, ওইখানে পলিসি মেকিং একটা বিরাট ইন্টারাপশন হয়ে যাচ্ছে তখন। কারণ কি, এটা ওনাদের দোষ না, স্বাভাবিকভাবে ওই যে 2.5 যে ইনসেনটিভ, ওইখানে তো ক্রেডিট হওয়ার সাথে সাথে উনি 2.5 ইনসেনটিভ রেমিটেন্সের ক্ষেত্রে পাওয়াটা খুব ইজি হয়ে যাচ্ছে, কিন্তু আমি আইটি সেক্টরে এখনো, আপনি একটা জিনিস বলছিলেন তাদের আইডেন্টিফিকেশন, আপনি বলছিলেন যে ওদের একটা প্রপার অ্যাসোসিয়েশন নাই যেটা অথরাইজ, যেখানে তারা রেজিস্ট্রেশন করতে পারে বা একটা, আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে, আমি যে ফ্রিল্যান্সার সেটা সরকারি কোথাও কি আমি রেজিস্ট্রেশন করতে পারি কিনা? একটা পোর্টাল অতি সম্প্রতি মিনিস্ট্রি অফ আইসিটি চালু করেছে, যেটা আপনাকে আমি বললাম, সেইখানে ওরা রেজিস্ট্রি করতে পারে, কিন্তু ক্যাশ ইনসেনটিভের যে পলিসিগুলো করে দেওয়া আছে সেইখানে দেখা যাচ্ছে যে তার আইডেন্টিফিকেশন লাগবে, তারপরে অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট লাগবে, আপওয়ার্ক বা যেই বায়ারদের কাছ থেকে কাজ করেছে সেই তাদের কাছ থেকে একটা অ্যাফিলিয়েশন লাগবে। সো এই জিনিসগুলো একটু সহজীকরণ করতে হবে, কারণ এগুলো তো আসলে খুব অ্যাভেলেবল না, কারণ এখন অ্যাভেলেবল না। আমরা যেটা করেছি, আমরা বাক্য এবং অন্যান্য ওদের যা মানে ফ্রিল্যান্সারদের অ্যাসোসিয়েশন যেগুলো আছে তাদেরকে নিয়ে, ওয়েল অর্গানাইজড অ্যাসোসিয়েশন এখন আসলে তৈরি করতে পেরেছি, ভেরি ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশন। আমরা এদেরকে সাথে নিয়ে মিনিস্ট্রি অফ কমার্সে আমরা অ্যাপ্রোচ করেছি যে তোমরা একটা অ্যাসোসিয়েশনকে অনুমোদন দাও, যেটা কিনা হবে যে তখন এই অ্যাসোসিয়েশনের মেম্বার হবে ফ্রিল্যান্সাররা। মেম্বার হলে তখন মেম্বারশিপ মানে ওই অ্যাসোসিয়েশন ঠিক করবে যে মেম্বার হওয়ার প্যারামিটারগুলো কি কি হবে, এবং সেইখানে তো আর রেমিটেন্স তখন চলে আসে নাই যে ওর ডকুমেন্টগুলো প্রকিউর করার একটা সময় পাবে। ওয়ান্স সে ওটার মেম্বার হয়ে যাবে, দ্যাট ডাজ মিন এই ডকুমেন্টগুলো তার কিন্তু সেট, তখন আর এই জটিলতাগুলো থাকবে না। ওকে, কিন্তু আমি এখানে আরো একটি প্রশ্ন বিভিন্ন সময় পাই, এই যে আমরা তো আউটগোয়িং এর ক্ষেত্রে আমরা অনেক বেশি রেস্ট্রিকটিভ সবসময়ই ছিলাম, কারণ আমরা ছোট দেশ, আমাদের রিজার্ভ কম, এই কারণে আমরা আউটগোয়িং এ বাইরে ডলার খরচ করার ক্ষেত্রে আমরা খুব সাবধান থাকি, বা সরকার অনেক আস্তে আস্তে খরচ করতে দেয়, সেটা আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংক ওপেন করছে এখন এই পেপালদেরকে নিয়ে আসার জন্য। কিন্তু শুধু আউটগোয়িং না, ফ্রিল্যান্সাররা তো ইনকামিং করছে, অর্থাৎ ডলার ইনকাম করছে, সেখানে কেন এত প্রশ্ন বা এত ডকুমেন্টেশনের দরকার হয় আপনি ডলারটা রিসিভ করার জন্য? এক্স্যাক্টলি সেই জায়গাটায় আমরা আসলে অ্যাড্রেস করতে পারি নাই, আমাদের দুর্বলতাগুলো এইসব জায়গায় আছে। আমি যেটা বললাম, আমি পলিসি লেভেলে খুব একটা এই জায়গাতে দায়ী করব না, আমি দায়ী করব আমাদের কমিউনিটিকে। আমরা কমিউনিটি হিসাবে ব্যাংকার অ্যাসোসিয়েশন বা ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশন, এরা আমরা আসলে এখনো একটা জায়গায় এসে এই জিনিসগুলো যে বার্গেনিং পয়েন্টে নিয়ে যাব, সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারি নাই। আরেকটা যেটা বড় সমস্যা, আমি বললাম যে অ্যাসোসিয়েশন এখনো স্ট্রং না। এরা কিন্তু ইন্ডিভিজুয়ালরা কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন বেসিসের মেম্বার হতে পারে না। বেসিসের মেম্বার হতে গেলে ফার্ম লাগে, প্রতিষ্ঠান লাগে। এখন বেসিস হ্যাজ সাম কনসার্ন, বেসিস চেষ্টা করছে এদেরকে ফ্যাসিলিটেট করার জন্য, বেসিস হ্যাজ সাম ইনিশিয়েটিভ অ্যাজ ওয়েল। আমি জানি, আমি বেসিসের সাথে খুব ক্লোজলি কাজ করি, আমি জানি, বাট বেসিসের আসলে মোর কনসার্ন অন দেয়ার মেম্বার বেসিস। সো এই জায়গাটা এদের ভয়েসটা রেজ করার মতো আসলে এখনো হয়নি। কোনো ব্যাংক ইন্ডিভিজুয়ালি ভয়েস রেজ করে, কিন্তু ব্যাংক ভয়েস রেজ করে অনলি রিলেট উইথ দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।
ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ফাইন্যান্সিয়াল সার্ভিসেসটাই নিয়ে আসলে আমরা এখন যেটা কথা বলছি যে এইটা কিভাবে আসলে বাড়ানো যায় তাদের জন্য। আপনি বলছিলেন যে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখন বিভিন্ন ব্যাংক এখন নতুন নতুন ফ্রিল্যান্সারদের জন্য প্রোডাক্ট করার চেষ্টা করছে, যেমন রেমিটারদের জন্য কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে, ডিপোজিট প্রোডাক্ট আছে, লোন প্রোডাক্ট আছে, রাইট? বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আমরা কিন্তু রেমিটারদেরকে দিচ্ছি। এরাও তো হচ্ছে ডলার আনছে বা সার্ভিস এক্সপোর্ট করছে। এক্সপোর্টাররা কান্ট্রির গার্মেন্টস সেক্টর বলেন বা অন্যান্য এগ্রিকালচার সেক্টরে এক্সপোর্টাররা কিন্তু তারা সরকার থেকে ইনসেন্টিভ পাচ্ছে, তারাও বিভিন্নভাবে স্বীকৃত, বাট ফ্রিল্যান্সাররাও কিন্তু এক্সপোর্টার। একেবারে। তো তাদের ক্ষেত্রে কি ধরনের প্রোডাক্টের কথা ভাবছেন আপনারা? আমরা 5টা প্রোডাক্ট ডিজাইন করেছি এবং এটা আমরা অলরেডি মার্কেটে নিয়ে এসেছি। আসলে প্রোডাক্টগুলো তো আপনি করতে হবে, ইউ হ্যাভ টু অ্যালাইন উইথ দ্য পলিসি গাইডলাইন, ওইটার বাইরে পারবেন না যেহেতু এখানে ফরেন কারেন্সি জড়িত। সো আমরা লাইবিলিটি প্রোডাক্ট এবং অ্যাসেট প্রোডাক্ট। এই যে ফরেন কারেন্সি এত অ্যালাইন বলেন আপনারা, ফরেন কারেন্সি তো সে আর্ন করতেছে, সেটা তো আপনার জন্য লাভ। সেটা কি আপনাকে বাংলাদেশ ব্যাংক কোথাও প্রশ্ন করে যে তুমি এটা কোথা থেকে আনলো, উৎস দেখাও, এই প্রশ্ন কি আপনাদের করে কিনা? না। আপনাদের এত কনসার্ন কেন? হ্যাঁ, সে ব্যাংকাররা যেটা কনসার্ন হয়ে যায় এটা আসলে ইনহেরিট করা কনসার্ন, এটা আমি মানে লিমিটেশনটা বাট স্মল যখন ট্রানজাকশন, সেটা তো আপনি হয়তো বা এখানে কনসার্ন থাকতে পারে যে এক্সট্রিমিস্ট ফাইন্যান্সিং আসছে কিনা, কোনো অবৈধ, কিন্তু আপনি তো তার ট্রানজাকশন দেখলেই আইডেন্টিফাই করতে পারছেন। সেটা নিয়ে কোনো সমস্যা, আমরা ওইটাই তো বললাম যে ওয়ান্স যদি অ্যাসোসিয়েশনটা ঠিক হয়ে যায়, সেইখানে প্যারামিটারগুলো ঠিক হয়ে যায়, ব্যাংকগুলো আর মানে এই জায়গাতে কোনোভাবে ইন্টারাপ্ট করতে পারবে না। আসলে কিন্তু ব্যাংক যে ইন্টারাপ্ট করছে, ব্যাংক তো নিজেও লুজার হচ্ছে, কারণ তার ওখানে তো ডলার ঢুকছে। অবভিয়াসলি যারা এই অ্যাওয়ারনেস, মানে আমি যদি কোনো কাগজ ছাড়াও একটা ডলার নিয়ে আসি, $5 বা $500 আমি ইনকাম করি, সেখানে আপনার সমস্যা কোথায়? যে আমি যদি নিয়ে যেতাম তাহলে নিজের দেশের টাকা আমি অন্য দেশে নিয়ে যাচ্ছি, তখন আপনি কনসার্নের কথা। কিন্তু আমি যখন আনছি, প্যারামিটার নাই, কোনো সিস্টেম নাই, নাথিং, স্টিল আপনি তো আমাকে অ্যালাউ করতে পারেন, কেন করছেন না? হ্যাঁ, এটা আপনি অ্যাজ এ ব্যাংকার আপনি অ্যালাউ করতে পারবেন না। এটা আমি কোথায় পারেন না, কারা বাধা দেয়? এটা কি রেগুলেটরি বাধা আছে? রেগুলেটরি বাধা, কারণ আপনাকে প্রতিটা ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন আপনাকে রেগুলেটরি গাইডলাইন অনুযায়ী করতে হবে। এইটা ব্যাংকারদের, সেখানে কি ইনকামিং এর ক্ষেত্রে তাদের কোনো লিমিট আছে যে এই লিমিট হইলে তাকে প্রশ্ন করতে হবে? ইস্যু না, এখানে হচ্ছে রেগুলেটরি যে নিয়মগুলো আছে সেগুলো ইস্যু। সেইখানে আমি বাধা বলবো না, এই জিনিসগুলো করা হয় কেন, এই রেগুলেটরি পলিসিগুলো করা হয় আমরা যেহেতু একটা উন্নয়নশীল দেশ, এখনও আমরা এলডিসি উত্তরণে জায়গায় যাইনি, সেখানে আমাদের অনেকগুলো রিস্ক থাকে। দেখবেন আমার একটা ফরেন কারেন্সি নিয়ে যদি কোনো মিস অ্যাপ্রিপ্রিয়েশন হয়, আমরা হয়তো যদি ফাইন্যান্সিয়াল মার্কেটের হিস্ট্রি জেনে থাকি, দেখবেন বড় বড় ব্যাংকগুলোকে আমেরিকা অথবা ইউএন এরা ফাইন করে দিছে বিভিন্ন ট্রানজ্যাকশনের জন্য। মিস অ্যাপ্রোপ্রিয়েশন স্টিল আমি অ্যাজ আ ব্যাংকার, যেহেতু আপনি এবং আমি যেহেতু ফ্রিল্যান্সারদের হয়ে কথা বলছি, আমার কাছে মনে হয় যে এখানে আমি যখন ডলার যখন আমি ইনকাম করছি, সেখানে মিস অ্যাপ্রোপ্রিয়েশনের কোনো ঘটনাই ঘটার কোনো কারণ নাই। সেখানে আপনি যেই ডকুমেন্টেশন চাচ্ছেন, সেই ডকুমেন্টেশন সে দিতে পারছে না, সেই ডকুমেন্টেশনের তো কোনো প্রয়োজন নেই যতক্ষণ না আমি ডলার বাইরে নিচ্ছি। যখন আমি আনছি তখন নোবডি ক্যান আস্ক যে এটা কোথা থেকে। এটা আসলে খুব একটা সমস্যা, এটা কি অ্যাওয়ারনেসের ব্যাপার আছে কিনা, যে আমাদের ব্যাংকারদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করাটা হচ্ছে না, খুব একটা সমস্যা হচ্ছে না। আপনি যেটা বলেছেন সেটার সাথে আমরা সবাই অ্যালাইন। আমরাও চাচ্ছি যে এইভাবে সহজীকরণ করে ওদেরকে এই ফরেন কারেন্সিগুলো আমরা যেন বাংলাদেশে নিয়ে আসতে পারি। শুধু এখানে কিন্তু ফরেন কারেন্সির বিষয় না, বিষয়টা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এইটা কিন্তু আমাদের উই হ্যাভ টু কনসিডার, এইটা একটা ইন্ডাস্ট্রি। কারণ আমরা যদি এটাকে প্রমোট করতে পারি, আমরা যদি গাইড করতে পারি, আমাদের বেকার সমস্যার থেকে শুরু করে ইকোনমি রিসাইকেল থেকে শুরু করে অনেক কিছু এখানে হবে, অনেক প্রোডাকশন ডেভেলপমেন্ট হবে এখানে। সো এইটা কোনোভাবেই মানে পিছিয়ে যাওয়ার অথবা কোনো অবস্ট্রাকশনের কথা চিন্তা করে বসে থাকার কোনো সুযোগ এখানে নাই। তো আপনি কতগুলো প্রোডাক্টের কথা বলছিলেন, যে কি ধরনের প্রোডাক্ট আপনি ফ্রিল্যান্সারদের জন্য ভাবছিলেন?
স্পেশালি প্রোডাক্ট ডিজাইন করেছি, যেটা হচ্ছে লাইবিলিটি প্রোডাক্ট। একজন ফ্রিল্যান্সার ইন্ডিভিজুয়াল, ওনার অ্যাকাউন্টটা আলাদাভাবে আইডেন্টিফাই থাকবে, যা ওইখানে ওই অ্যাকাউন্টে যদি ওই কোডে যদি উনি অ্যাকাউন্টটা মেনটেন করেন তাহলে উনার ট্যাক্স রিবেট পাবেন। উনি ওইখান থেকে ডলার ফর্মে, দুটা ফর্মে আমরা এই অ্যাকাউন্ট ফ্যাসিলিটিটা দিচ্ছি। একটা হচ্ছে ফরেন কারেন্সি ফর্ম, আর একটা হচ্ছে টাকা ফর্ম। উনি একটা যদি ফরেন কারেন্সিতে রাখেন তাহলে ফরেন কারেন্সি উনি আবার রিইউজ করতে পারবেন, রিইউজ করে ওনার কার্ডের এগেনস্টে করতে পারবেন, ওনার পারচেজের এগেনস্টে করতে পারবেন, ওনার নিজস্ব ফরেন কারেন্সি ট্রাভেলে করতে পারবেন, এবং ওনার ইকুইপমেন্ট পারচেজ, ট্রেনিং পারচেজ, এগুলোর ক্ষেত্রে ওনারা এটা করতে পারবেন। এইখানে আরেকটা অ্যাকাউন্ট ফ্যাসিলিটি আছে, যেটা আমরা বললাম রিটেনশন কোটা। উনি রিটেনশন কোটায় রেখে দিতে পারেন। সেইখানেও আমরা চেষ্টা করছি ওনাদেরকে কিছু মুনাফা ওইখানে দেওয়ার জন্য, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মুনাফা, যেটা ডিক্লেয়ার রেট আছে, সেই রেটে আমরা একটা মুনাফা ওনাদেরকে দিব। আর টাকায় কনভার্ট করলে একটা বেস রেট প্রোভাইড করা। আমাদের যে বৈদেশিক মুদ্রার সাথে বাংলাদেশি টাকার যে এক্সচেঞ্জ রেট আছে, সেটা ডলার ফর্ম হোক, ইউরো হোক, অথবা অন্যান্য যে কোনো কারেন্সি হোক, সেই কারেন্সির বিনিময় হারটা আমরা ওখানে নিশ্চিত করছি যে সর্বোচ্চ বিনিময় হার আমরা আইটি ফ্রিল্যান্সারদের দেব। এটা হচ্ছে, তার সাথে তো আবার ইনসেনটিভও আছে। হ্যাঁ, ইনসেন্টিভ আছে। আমরা কেন এটা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বোচ্চ বিনিময় হার দিব, যেটা আমাদের সর্বোচ্চ বিনিময় হার, সেটাই আমরা ওনাদের দিব, কারণ ওনাদেরকে আমরা প্রমোট করতে চাই। এটা আমাদের প্রমোটেড পার্ট। এটা হচ্ছে লাইবিলিটি প্রোডাক্ট। অ্যাসেট প্রোডাক্ট হচ্ছে আমরা যেটা তৈরি করেছি, সেটা হচ্ছে ওনাদেরকে আমরা বিভিন্ন অ্যামাউন্টের ছোট ছোট লোন প্রোডাক্ট তৈরি করেছি। কী রকম? ওনাদের প্রকিউরমেন্ট সফটওয়্যার ওনারা প্রকিউর করবে, সেই জন্য হয়তো ওনাদের কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। সেই সবের ক্ষেত্রে যদি উনি একটা ওয়ার্ক অর্ডার পেয়েছে বা একটা কাজ পেয়েছে, সেটা আমাদের কাছে দিলে আমরা ওনাকে একটা সার্টেন অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে ফর্মাল ওয়ার্ক অর্ডার হতে হবে। ফর্মাল, এটা খুব সহজ করা হয়েছে। এবং সবচেয়ে যেটা আসার কথা, আমাদের একটা গ্রুপ আছে, আমরা একটা ব্যাংকার অ্যান্ড এই আইটি ফ্রিল্যান্সার, আমরা সেই গ্রুপ খুব ফ্রিকুয়েন্টলি বসি, আমরা অনলাইনে বসি, ফিজিক্যালি বসি। ওনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েই ডকুমেন্টেশনটা কি হবে লোন প্রোডাক্টের, সেটা তৈরি করা হয়েছে। অতএব এই লোন প্রোডাক্টের যে ডকুমেন্টেশন, এটা নিয়ে কোনো জটিলতা যাতে তৈরি না হয়। কারণ আমাদের তো ব্যাংকারদের এই প্রোডাক্টের ডকুমেন্টেশন সম্পর্কে ধারণাটা আসলে খুব একটা বেশি নাই, সত্যি বলতে কি, যার জন্য আমরা ওনাদের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি। যে আপনারা বলেন আমাকে, তো আমি যতটুকুই লোন দেই না কেন, আমাকে তো একটা সিকিউরিটাইজেশনের কথা চিন্তা করতে হবে। পার্সোনাল গ্যারান্টি হোক অথবা রেপুটেশন হোক, রেপুটেশনও ইজ এ গ্যারান্টি। সো আমরা ওইসব কথা চিন্তা করে এই কমিউনিটির কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা এই ডকুমেন্টেশনটা তৈরি করেছি। কি ডকুমেন্টেশন হবে, সো এইখানে কোনো জটিলতা তৈরি হওয়ার কোনো সুযোগই নাই। আমরা কয়েকটা প্রোডাক্ট দিব তাদেরকে। একটা হচ্ছে তার ইকুইপমেন্টস প্রকিউর করার জন্য, তার 10টা ল্যাপটপ লাগবে, 10টা ল্যাপটপের জন্য আমরা তাকে টাকা দিয়ে দেবো, একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দিয়ে দিব, এটা লোন দিব। তারপরে উনার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট লাগবে, উনি 10 জন লোক হায়ার করেছে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট লাগবে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা তাকে ফাইন্যান্স করব। আমরা এরকম বিভিন্ন তার যতগুলো স্টেপস আছে, প্রতিটা স্টেপসেই আমরা ফাইন্যান্স করার জন্য আমরা প্রোডাক্ট মার্কেটে দিয়ে রেখেছি এবং আমরা সারাও পাচ্ছি এখন। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমরা যেটা অ্যাসোসিয়েশনগুলো যেগুলো আছে, বেসিস, বাক্য এবং আদার কমিউনিটি, তাদের সাথে মিলে আমরা মার্কেটিং, ট্রেনিং, ডেভেলপমেন্ট, এই ব্যাপারে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, তার ট্রেনিং, ডেভেলপমেন্ট, এই কাজগুলো আমরা শুরু করেছি, যাতে অ্যাওয়ারনেস হবে, স্কিল ডেভেলপমেন্ট হবে এবং মার্কেট সম্পর্কে যারা নতুন
এই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে আসবে তাদের আগ্রহ তৈরি হবে। যে এখানে যদি একটু ট্যাক্সের কথা বলি, যে অনেকে ট্যাক্সের কথা ভাবেন যে আমি তো এখন ইনফর্মালি হয়তো হুন্ডিতে টাকাটা নিচ্ছি বা ক্রিপ্টোতে টাকাটা নিচ্ছি, এটা কিন্তু আমার ব্যাংকে ঢুকছে না, ফলে এখানে ট্যাক্স ইস্যু আসছে না। কিন্তু যখন আমি ফর্মাল চ্যানেলে ঢুকছি তখন তো ট্যাক্স ইস্যু আছে। না, সেইটা এখানে ট্যাক্স রিবেট দেওয়া আছে। আইটি সেক্টর থেকে আইটি যখন ফ্রিল্যান্সারদের যে ইনকাম হবে সেইটা উনি যদি ডিক্লেয়ার করতে পারেন বা declare করেন করতে পারেন, তাহলে তাহলে সেটা এটার এগেইনস্টে কোনো ট্যাক্স ট্যাক্স দিতে হবে না। আচ্ছা আমরা কিন্তু ব্যাংকাররা ওনাকে যখন পেমেন্ট দেই কোনো ট্যাক্স কেটে রাখি না। আচ্ছা, আরেকটা জিনিস যে এই যে বাংলাদেশ ব্যাংক যে ই ওয়ালেটের জন্য অর্থাৎ ইন্টারন্যাশনাল পেমেন্ট সার্ভিস Gateway প্রোভাইডারের যেটা। সঙ্গে সেখানে যে ই ওয়ালেট খোলার জন্য যেই মানে আউটগোয়িংটাকে অনেক ইজি করছে, আপনারা কতদূর এগিয়ে আছেন এই এদের সাথে পার্টনারশিপে? আমরা ইতিমধ্যেই পেনিওরের সাথে আমাদের এটা তো বললেন কিছু যে product- অলরেডি আমাদের হ্যাঁ, ইনকামিং আছে। না, আউটগোয়িংও হুম, আউটগোয়িং যেটা ই কমার্সের জন্য হুম, হুম, বাংলাদেশ ব্যাংক যে সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত হুম। অ্যালাউ করেছে, এবং এই আউটগোয়িংটা আমরা প্রোডাক্ট আমাদের বাজারে আছে, এবং হুম। আমাদের কাস্টমাররা হুম। কিছু কিছু ফ্রিল্যান্সার অথবা ই কমার্স যারা করেন হুম। তারা কিন্তু ইতিমধ্যেই এই প্রোডাক্টটা ইউজ করছেন আচ্ছা, আমাদের। আর আপনি তো বলছিলেন যে পেপ্যালের সাথেও অনেক ব্যাংক এখন পেপ্যালের partnership- সাথে আমি অনেক ব্যাংকের কথা বলতে পারবো না। পেপ্যালের যেটা হলো যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় হুম, আইসিটি মিনিস্ট্রি, বোর্ড অফ ইনভেস্টমেন্ট, ওনাদের ইনিশিয়েটিভে পেপ্যালকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। হুম, হুম, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তখন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আইসিটি মিনিস্ট্রির থেকে, আমাকে এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেনকে। আমরা ওখানে গিয়েছি, গিয়ে আমাদের মতামত দিয়েছি যে, এবং আমরা পেপ্যালকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের ফুল সিস্টেম অন বোর্ড, হুম। আমরা এখানে ইকুইপড, এই ই ওয়ালেট ইউটিলাইজেশন পুরা প্রসেসটা চ্যানেলাইজ করা, এখানে বাংলাদেশি ব্যাংকাররা যথেষ্ট প্রস্তুত আছে দুইটা জায়গায়। একটা হচ্ছে ইফিসিয়েন্সি, সার্ভিস ইফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে আইটি সাপোর্ট। এই দুইটা জায়গাতেই আমাদের প্রস্তুতি যথেষ্ট আছে। আমরা পেপ্যালকে বোঝানোর চেষ্টা করেছি। আমার ধারণা পেপ্যাল কনভিন্স হয়েছে। তাদের কি ধরনের কনসার্ন আসলে তারা মোস্টলি দেখায় এখানে? তারা ওইভাবে তো আমাদেরকে কোনো কিছু এক্সপ্রেস করেনি। প্রিভিয়াসলি যেটা ছিল গত রিজিমে, আমি যেটা পেপ্যালের সাথে আমি ক্লোজলি আই এম কিপিং মাই কন্ট্রাক্ট সিন্স লাস্ট 7 years। হুম। সো আমার কাছে যেটা মনে হয়েছে, মানে কান্ট্রি রেটিং, কমপ্লায়েন্স, এগুলো তাদের একটা তাহলে কনসার্ন আমাদের যে ছিল। কান্ট্রি রেটিং সেটি কি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অবশ্যই গুরুত্বপূর্ণ যেহেতু ভূমিকা আমাদের রাখে। কান্ট্রি রেটিং ডাউনগ্রেডেড হয়েছে, সেটাও একটা বড় কনসার্ন। এটা বাট ওরা আসলে ওইটা থেকে ইয়েস দেখে যে আমাদের ইনিশিয়েটিভটা কি। আমরা খুবই আশাবাদী যে আফটার দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য পাওয়ার, ওনারা হ্যাজ টেকেন মেনি ইনিশিয়েটিভ আমার ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে রিস্ট্রাকচারিং করার জন্য, রিফর্ম করার জন্য। এগুলা ওরা ডিপলি কনসার্ন। এটা একটা। আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন, ওরা শুধু ইনবাউন্ডটা করবে, এইটা ওদের, আমি যেটা মনে করি বা বুঝেছি, ওরা আউটবাউন্ডটাও, কারণ ওদের প্রচুর ই কমার্সের পেমেন্ট হয়, অ্যামাজনের পেমেন্ট হয়, এগুলো সব পেপ্যাল করে। সো এইসব জায়গায় যাতে ওরা হ্যান্ডেল করতে পারে, একটা মার্কেটে যখন ওরা ঢুকবে ওর ইনভেস্টমেন্ট নিয়ে, তখন কিন্তু ওরা এই জায়গাগুলো কনসার্ন। সো এইটাও একটা জায়গা যে বোথ ইনবাউন্ড এবং আউটবাউন্ডে গভর্নমেন্ট অ্যালাউ করে কিনা। এবং আমি শিওর আমাদের পলিসি মেকাররা এটা নিয়ে কাজ করছেন। আমি বাংলাদেশ ব্যাংকের সাথে এই সেক্টরে ক্লোজলি কাজ করি। আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকের পলিসি যারা করেন, ওনারা এই ব্যাপারে কাজ করছেন। আশা করি এই জিনিসটা রিজলভ হয়ে যাবে। এবং আমার আরেকটা ছোট্ট মানে মন্তব্য না করেই পারছি না, আমি মানে ভিউজটা নেওয়ার জন্য, বোঝার জন্য। অতি সম্প্রতি আমি যে কোনো একটা ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করার সময় আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা বলার সুযোগ হয়েছেন। তো আমরা এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি। আমি দেখলাম ওনারা ডিপলি কনসার্ন পেপ্যাল, পেনিওর, এদের সাপোর্টটা বাড়ানোর জন্য। আশা করি আমি এইটুকু আশ্বস্ত করতে পারি আমাদের এই কমিউনিটিকে যে মানে
পলিসি চেঞ্জের যে কাজগুলো এগুলো খুবই স্ট্রংলি হচ্ছে এবং এগুলো টেক প্লেস করবে বাই অ্যানাদার 3 or 6 মান্থ। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনাদেরকে শেষ করার জন্য আমি একটু কিছু ইনফরমেশন দেই যে সরকার যে রিসেন্টলি প্ল্যানিং মিনিস্ট্রি থেকে একটি নতুন প্রকল্প নিয়েছে, যেটি আমি শুরুতেই বললাম 700 কোটি টাকার একটি প্রকল্প, যেখানে 51,000 যারা তরুণ যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং সেটি কিন্তু সারা দেশে এই প্রকল্পটি 2026 সালের 1 জুলাই থেকে 2031 সালের 30 জুন পর্যন্ত বাস্তবায়ন করার কথা রয়েছে এবং এটি এখনো পাস হয়নি, এটি এখনো প্রসেসের মধ্যে রয়েছে এবং যুব উন্নয়ন অধিদপ্তর এটি আসলে ইমপ্লিমেন্ট করবে। এবং এটি যদি আমরা একটু দেখি যে এখানে আমাদের যেটা জানানোর জন্য যে এখানে কিন্তু এই ধরনের ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে কোনো ডিগ্রির প্রয়োজন নেই, অনার্স মাস্টার্স এরকম কোনো ডিগ্রির প্রয়োজন নেই। আপনি আসলে শেখার মতো ক্যাপাসিটি আপনার আছে কিনা, আপনার মৌলিক জ্ঞান আছে কিনা, তাহলে সরকার আপনাদেরকে এখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে। এবং এটি কিন্তু নতুন নয়, এটি এর আগেও অনেক আগে থেকেই এই ধরনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম ধাপে কিন্তু 48টি জেলায় ছিল, এখন এটি সারা দেশে 64টি জেলায় বিস্তৃত হয়েছে এবং এটি সিটি কর্পোরেশন পর্যায়ে আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু সেখানে সারা দেশ থেকেই মানুষ আসে। এটি একটি বিষয়। আর একই সাথে যেটি কেন এই ধরনের প্রজেক্ট নিচ্ছে, সরকার চাচ্ছে যে ডিজিটাল কর্মসংস্থান বাড়ুক আমাদের, তাহলে আমাদের বেকার অনেক কমে যাবে। এবং এই ধরনের প্রশিক্ষণের ক্ষেত্রে যেটি আমাদের কেন সরকার আরও বেশি উৎসাহী, কারণ সারা পৃথিবীতে এই যে অনলাইন মার্কেট, সেটির মার্কেটটার সাইজ কিন্তু এখন আছে $455 বিলিয়ন এবং সেটি কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে সামনের দিকে, যেটাকে আমরা বলি আসলে গিগ ইকোনমি বা ফ্রিল্যান্সিং এর বাজার। সো এটি একটি হিউজ মার্কেট যেখানে বাংলাদেশের কন্ট্রিবিউট করার মতো অনেক স্কোপ আছে এবং আমাদের নিউ জেনারেশন সেখানে অলরেডি কন্ট্রিবিউট করছে। এবং কিভাবে ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো তাদেরকে দেয়া যায় এবং তাদের ইনকামগুলো কিভাবে ফর্মালাইজ করা যায়, সেই পলিসিগুলো নিয়ে সরকার কাজ করছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।